আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকের আমরা থার্ড সেমিস্টারের বাংলা জেনারেল স্টুডেন্টদের জন্য তাদের পাঠ্য আত্মচরিত নিয়ে ক্লাস নেব। এটি সেমিস্টার 3-র ডিএসসি স্টুডেন্ট যারা, তাদের ইউনিট 3 শিবনাথ শাস্ত্রীর লেখা আত্মচরিত, এটি তাদের পাঠ্য রয়েছে। সেই আত্মচরিত নিয়ে আজকের প্রথম পর্বের ক্লাস আমি নেব। আজকের ক্লাসের বিষয় বিন্যাস যদি আমি করি, তাহলে 3টি বিষয় নিয়ে আজকের ক্লাসে আলোচনা করা হবে। প্রথম বিষয়টি হচ্ছে শিবনাথ শাস্ত্রী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আত্মজীবনীমূলক রচনা বা গ্রন্থের স্বরূপ সন্ধান, এবং তৃতীয় বিষয়টি হচ্ছে শিবনাথ শাস্ত্রী লেখা আত্মচরিত নিয়ে 2-4 কথা। আজকের প্রথম দিনের ক্লাসে আমরা এই 3টি বিষয়ের ওপর আলোকপাত করব। আমি সরাসরি প্রথম বিষয়টির উপরে দিকে চলে যাই, যেখানে আমরা শিবনাথ শাস্ত্রী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। ছাত্রছাত্রী, তোমরা জানো যে শিবনাথ শাস্ত্রী ইনি 19বিংশ শতাব্দীর বাংলা নবজাগরণের একজন প্রাণপুরুষ ছিলেন, স্মরণীয় ব্যক্তিত্ব। 1847 সালের 31শে জানুয়ারি তাঁর জন্ম। আমরা জানি তার পৈতৃক নিবাস বর্তমান দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর মজিলপুর। তিনি একাধারে শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, দার্শনিক, লেখক, অনুবাদক, নানা অভিধায় ভূষিত একজন ব্যক্তিত্ব পণ্ডিত শিবনাথ শাস্ত্রী। পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর আমি সংক্ষেপে একটু তার শিক্ষা জীবন নিয়ে বলি, তারপরে আমি পরবর্তী কথায় চলে যাই। শিবনাথ শাস্ত্রী কলকাতার সংস্কৃত কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন 1866 সালে, এবং ওই সংস্কৃত কলেজ থেকে তিনি এফএ পাশ করেন 1868-তে, তারপরে বিএ পাশ করেন 1871-এ এবং এমএ 1872-এ। ছাত্রাবস্থায় অত্যন্ত মেধাবী এই শিবনাথ কেশবচন্দ্র সেনের ভারতীয় ব্রাহ্ম সমাজে যোগ দেন। পাশাপাশি ইন্ডিয়ান রিফর্মস অ্যাসোসিয়েশনে যোগ দেন এবং সমাজ সংস্কারমূলক আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত হয়ে যান। এই পর্বে তিনি নারী মুক্তি আন্দোলন, মদ্যপান নিবারণ এবং শিল্প সাহিত্য কারিগরি বিদ্যার প্রচারে অংশগ্রহণ করেন। আমরা একটা উদাহরণ দিয়ে তোমাদের বিষয়টি বোঝানোর চেষ্টা করি। 1877 খ্রিস্টাব্দে শিবনাথ ব্রাহ্ম যুবকদের ঘন নিবিষ্ট নামে একটি বৈপ্লবিক সমিতিতে সংগঠিত করে তিনি পৌত্তলিকতা ও জাতিভেদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন। পাশাপাশি নারী পুরুষের সমানাধিকারের দাবি, যেটা নবজাগরণের অন্যতম প্রধান লক্ষণ বা অন্যতম প্রধান দিক, যে নারী পুরুষের সমান অধিকার, সেই সমান অধিকার এবং সর্বজনীন শিক্ষা, বিশেষত নারী শিক্ষা। আমরা জানি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষার দিকে বিশেষভাবে মনোনিবেশ করেছিলেন এবং বাঙালি নারীর তাদেরকে শিক্ষার আঙিনায় আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পণ্ডিত শিবনাথ শাস্ত্রীও এই নারী পুরুষের সমানাধিকারের পাশাপাশি তিনি নারী শিক্ষার দিকেও বিশেষ দৃষ্টিপাত করেছিলেন। শিক্ষা প্রসারের জন্য তিনি সিটি স্কুল এবং স্টুডেন্টস সোসাইটি নামে একটি গণতান্ত্রিক ছাত্র সমিতি গড়ে তোলেন 1879 খ্রিস্টাব্দে। আবার বলছি তোমাদের বোঝার জন্য, সিটি স্কুল এবং স্টুডেন্টস সোসাইটি
নামে একটি গণতান্ত্রিক ছাত্র সমিতি, ডেমোক্রেটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন 1879 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করেন, গড়ে তোলেন এবং নারী শিক্ষার প্রসারের লক্ষ্যে তিনি মেয়েদের নীতিবিদ্যালয় 1884 সালে স্থাপন করেন। পাশাপাশি ব্রাহ্ম সমাজের পক্ষে তিনি ভারতের প্রথম কিশোর মাসিক পত্রিকা সখা 1883 সালে প্রকাশ করেন এবং ব্রাহ্ম আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত হয়ে যান এবং ব্রাহ্ম আন্দোলনে তিনি বাংলার ধর্ম আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করেন। এই গেল তার সমাজ সংস্কার এবং তার ধর্ম আন্দোলনে জড়িয়ে পড়ার একটি দিক। আমি অতি সংক্ষেপে আলোচনা করলাম, কারণ শিবনাথ শাস্ত্রী একজন, তার জীবন মহাসমুদ্রের মতো, সেখান থেকে কিঞ্চিত জল আহরণ করার মতন করেই আমি তোমাদের সমাজ সংস্কারের দিকটা বোঝানোর চেষ্টা করলাম। তার সাহিত্যকর্ম, তিনি সমাজ সংস্কারক যেমন ছিলেন, তিনি আর একদিকে সাহিত্যিক ছিলেন। কাব্য, উপন্যাস, প্রবন্ধ, জীবনী, নানা ধারায় সাহিত্যের নানা সংরূপে তার অবাধ বিচরণ ছিল এবং অনুবাদ গ্রন্থ তার রয়েছে, তার সম্পাদনা করা বা সম্পাদিত গ্রন্থ রয়েছে। আমি এ প্রসঙ্গে তার লেখা একটা বিখ্যাত গ্রন্থের নাম তোমাদের কাছে বলতে চাই, সেটি হচ্ছে রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ। এটা একটি তার গবেষণামূলক গ্রন্থ বলা যেতে পারে। এই গ্রন্থটি 19 শতক জানবার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য গ্রন্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে এই রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ, যার রচয়িতা পণ্ডিত শিবনাথ শাস্ত্রী। পাশাপাশি তিনি তার আত্মচরিত, যেটা তোমাদের পাঠ্য রয়েছে, 1918 সালে যেটা প্রকাশিত হয়, রচনা করেন এবং হিস্ট্রি অব ব্রাহ্ম সমাজ, কারণ তিনি ধর্ম আন্দোলনের সঙ্গে সংযুক্ত ছিলেন, সেজন্য হিস্ট্রি অব ব্রাহ্ম সমাজ তাঁর লেখা একটি গ্রন্থ। এছাড়া আরও অজস্র গ্রন্থ রয়েছে, উপন্যাস রয়েছে। আমি দুটো একটি উদাহরণ বলি। নির্বাসিতের বিলাপ, মেজ বউ, পুষ্পাঞ্জলি, নয়নতারা, বিধবার ছেলে, ধর্মজীবন, এটি আবার 3টি খণ্ডে বিন্যস্ত। এই হচ্ছে তার সাহিত্যকর্ম। এই মহান ব্যক্তিত্ব তার জীবনের এই যে পরিধি, এই পরিধি কেবল সমাজ সংস্কারের ক্ষেত্রে নয়, সাহিত্যকর্মের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলার নবজাগরণকে ত্বরান্বিত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছেন পণ্ডিত শিবনাথ শাস্ত্রী। 1919 খ্রিস্টাব্দে 30শে সেপ্টেম্বর কলকাতায় তাঁর মৃত্যু হয়। আমরা সংক্ষেপে শিবনাথ শাস্ত্রী নিয়ে একটি আলোচনা করলাম। এই শিবনাথ শাস্ত্রীর আত্মচরিত গ্রন্থ, যেটা তার আত্মজীবনীমূলক গ্রন্থ, সেটি তোমাদের পাঠ্য। আমি আজকের যে বিষয় বিন্যাস প্রথমে করেছিলাম, তার দ্বিতীয় বিষয়টি নিয়ে এখন আলোচনা করব, সেটা হচ্ছে আত্মজীবনীমূলক গ্রন্থের স্বরূপ সন্ধান। আমি ছাত্রছাত্রী তোমাদের বলতে চাইছি যে আত্মজীবনী, এই শব্দটার উপর তোমরা জোর দাও। আত্ম মানে নিজ, জীবনী মানে জীবনের কথা, অর্থাৎ নিজের জীবনের কথা যখন নিজের কলমে আত্মপ্রকাশ করে, তখন সেটা হয়ে ওঠে আত্মজীবনী। আবার বলছি, আত্ম শব্দের অর্থ হচ্ছে নিজ, জীবনী মানে জীবন সম্পর্কিত। তাহলে নিজের জীবন সম্পর্কিত কথা যখন নিজের কলমে আত্মপ্রকাশ করে, তখন সেটা হয়ে ওঠে আত্মজীবনী। সাধারণভাবে বলতে গেলে আমরা এইটাই বুঝব। এই আত্মজীবনী যিনি লিখছেন, মানে যে কেউ তো লিখতে পারে আত্মজীবনী, আমিও লিখতে পারি, তোমরাও লিখতে পারো, কিন্তু আমাদের লেখা পড়বে কেন মানুষ? বা যারা কম গুরুত্বপূর্ণ মানুষ, তাদের লেখা পড়বে কেন সারস্বত সমাজ? তাহলে আর বিশেষত 19 শতকে আত্মজীবনী তাঁরাই লিখছেন যারা সমাজে একটি বিশেষ
ভূমিকা পালন করছেন। তাঁদের জীবনের ইতিবৃত্ত পাঠকের কাছে, সমাজের কাছে উল্লেখযোগ্য। তাঁদের কাজের নমুনা, তাদের কাজের নিদর্শন আমাদের সভ্যতা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি ভূমিকা পালন করছে। সেক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ মানুষ বিভিন্ন ক্ষেত্রে, সেটা সাহিত্য ক্ষেত্রে হতে পারে, সেটা ধর্মীয় ক্ষেত্রে হতে পারে, সেটা সামাজিক ক্ষেত্রে হতে পারে, সেটা আইনি ক্ষেত্রে হতে পারে, রাজনৈতিক ক্ষেত্রে হতে পারে, তাঁদের জীবনের কথা যখন লেখার আকারে প্রকাশিত হচ্ছে, সেটাই আত্মজীবনীমূলক গ্রন্থ হয়ে উঠছে। এবার আমি আসি আত্মজীবনীর আত্মপ্রকাশ কখন ঘটে। আত্মজীবনীমূলক গ্রন্থ আত্মপ্রকাশ লাভ করে ঊনবিংশ শতাব্দীতে। যে ঊনবিংশ শতাব্দী হচ্ছে নবজাগরণের শতক। আমি কয়েকটা আত্মজীবনীমূলক গ্রন্থের নাম বলি, তারপরে বৈশিষ্ট্যের দিকে যাব। দেখো, আত্মজীবনীমূলক গ্রন্থ সত্যেন্দ্রনাথ ঠাকুর লিখছেন, রবীন্দ্রনাথের দাদা। তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে আমার বাল্যকথা ও বোম্বাই প্রবাস। 1915 খ্রিস্টাব্দে সম্ভবত প্রকাশিত হয়েছিল আমার বাল্যকথা ও বোম্বাই প্রবাস। মানকুমারী বসু লিখছেন, মহিলা কবি, 19 শতকের, আমার অতীত জীবন। রবীন্দ্রনাথের বিখ্যাত দুটি গ্রন্থ আমরা জানি, জীবন স্মৃতি ও ছেলেবেলা, আত্মজীবনীমূলক গ্রন্থ। শরৎচন্দ্র লিখছেন আত্মজীবনীমূলক বাল্যস্মৃতি। প্রমথ চৌধুরী, যার ছদ্মনাম বীরবল, তিনি লিখছেন তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ আত্মকথা। রাসসুন্দরী দেবী যিনি বাংলা নবজাগরণে নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর এই গ্রন্থটি একটি বিশেষ ভূমিকা পালন করে। তাঁর লেখা আমার জীবন। মোহনলাল গঙ্গোপাধ্যায়, তাঁর লেখা আত্মজীবনী দক্ষিণের বারান্দা। বিংশ শতাব্দীতে সুনীল গঙ্গোপাধ্যায়, তাঁর লেখা আত্মজীবনী অর্ধেক জীবন। একবিংশ শতাব্দীতে, আজকের যুগে আমরা যারা দেশ পত্রিকা পড়ি তারা জানি যে দেশ পত্রিকায় পিয়ন থেকে প্রকাশক বলে একটি আত্মজীবনীমূলক লেখা প্রকাশিত হয়েছিল, যার রচয়িতা বাদল বসু। তাহলে 19 শতক থেকে যে আত্মজীবনীমূলক লেখা শুরু হয়, তার ধারা আজও পর্যন্ত বহমান এবং এগিয়ে যাবে যুগে যুগে। এবার আমি আসি আত্মজীবনীমূলক গ্রন্থের তার স্বরূপটা কি, তার বৈশিষ্ট্যটা কি। আমরা কি জীবনের কথা লিখে ফেললেই সেটাকে আত্মজীবনী বলবো? আমরা কি আমার জীবনের টুকরো টাকরা ঘটনা লিখে ছাপিয়ে দিলে সেটাকেই আত্মজীবনীমূলক গ্রন্থ বলে স্বীকৃতি দেব? তা কিন্তু নয়। তাহলে আত্মজীবনীমূলক গ্রন্থকে স্বীকার করে নিতে গেলে বা আত্মজীবনীমূলক গ্রন্থের স্বীকৃতি পেতে গেলে কি বৈশিষ্ট্য বা কি ভূমিকা বা কি দিক সেই বইতে বা সেই লেখায় থাকতে হবে? দেখো, একটি আত্মজীবনী তাকে অবশ্যই হতে হবে, ইংরেজিতে যাকে বলে ক্রোনোলজিক্যাল, বাংলায় যদি আমি বলি তাহলে দাঁড়ায় কালানুক্রমিক। অর্থাৎ কাল বা সময়কে বিশেষভাবে মান্যতা দিতে হবে তার বইতে। অর্থাৎ আমি বাল্যজীবনের কথা বলতে বলতে যৌবন অধ্যায়টা না আলোচনা করে সরাসরি বার্ধক্য নিয়ে আলোচনা করতে পারি না, তাহলে কালানুক্রম এটা বিঘ্নিত হয়, সেটা যথার্থ সৎ আত্মজীবনীমূলক গ্রন্থ হয়ে ওঠে না। তাহলে আবারও বলছি, একটি আত্মজীবনীমূলক গ্রন্থ হতে গেলে সেই গ্রন্থটিকে কালানুক্রমিক অর্থাৎ সময়কে, কাল পর্বকে মান্যতা দিতে হবে। কার জীবনের কাল পর্ব? যিনি লিখছেন সেই লেখকের জীবনের কাল পর্বকে মান্যতা দিতে হবে। অর্থাৎ লেখক জন্ম থেকে শুরু করবেন, তার শিক্ষা, বাল্যজীবন, তার কর্মজীবন, তার সমাজ জীবন, তার এগিয়ে যাওয়ার ইতিবৃত্ত, সময়ের পটে কিভাবে পরিবর্তিত হচ্ছে এবং কিভাবে তিনি বর্তমানে এসে দাঁড়িয়েছেন যখন লিখছেন। এই যে
পর্বটা, এই যে পর্যায়টা, এটি কিন্তু বিশেষ ভূমিকা পালন করে আত্মজীবনীমূলক গ্রন্থে। দ্বিতীয় যে দিকটি আত্মজীবনীমূলক গ্রন্থে থাকা উচিত, যে আত্মজীবনীমূলক গ্রন্থ লিখতে গেলে লেখকরা সাধারণত, মানে এটা তার সীমাবদ্ধতা বলা যেতে পারে, যে ভালো মন্দই মেশানো তো মানুষের জীবন। মানুষ আত্মজীবনীমূলক গ্রন্থ লিখতে গেলে কেবল ভালোটাকেই তুলে ধরতে চায়, মন্দটাকে যেন বাদ দিতে চায়। কেন না, তার জীবন পাঠকের কাছে যাতে খারাপভাবে বর্ণিত না হয়, অর্থাৎ নিজেকে নিজের মাপে রাখার একটা দুর্বলতা লেখককে গ্রাস করে। এটা যদি কোনো লেখকের থাকে, তাহলে তিনি সৎ আত্মজীবনীকার হয়ে উঠতে পারেন না। কিন্তু তবুও লেখার স্বার্থে আমাদের এই দিকটিকে মান্যতা দিতেই হয়, বা এদিকে মেনে নিতে হয়। আর কি দিক? আত্মজীবনীমূলক গ্রন্থ লেখার ক্ষেত্রে যে কালপর্বের কথা আমি একটু আগে বললাম, সেই কালপর্বের সঙ্গে সমাজের যে ওঠাপড়া, সমাজের যে এগিয়ে যাওয়া, উত্থান পতন, সেই সময়ের সঙ্গে, জীবনের সঙ্গে সময় কি করে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে, সেই দিকটি কিন্তু দেখাতে হয় আত্মজীবনীমূলক গ্রন্থে। তাহলে এতগুলো দিক। আর আত্মজীবনীমূলক গ্রন্থে আরেকটি বৈশিষ্ট্য, এটা তো তোমরা সকলেই জানো, যে তার দেখা বা লেখকের দেখা, লেখকের চেনা, লেখকের জানা জগৎ, পরিচিত জগৎ রূপে রূপান্তরে তার লেখায় ফিরে ফিরে আসে। এটা একটা কমন বৈশিষ্ট্য। তাহলে আমরা আত্মজীবনীমূলক গ্রন্থের স্বরূপ সন্ধান করতে গিয়ে এই বিষয়গুলোকে তোমাদের সামনে তুলে ধরলাম। এবার আমি আসব আজকের ক্লাসের শেষ যে আলোচনামূলক বিষয়টি, সেটা হচ্ছে আত্মচরিত নিয়ে দু চার কথা। দেখো আমার প্রিয় ছাত্রছাত্রী, আত্মচরিত এই গ্রন্থটি প্রকাশিত হয় 1918 খ্রিস্টাব্দে। আমি এটা প্রথম দিকে বলেছি আলোচনার ক্ষেত্রে। 1918 খ্রিস্টাব্দে আত্মজীবনীমূলক গ্রন্থ আত্মচরিত, শিবনাথ শাস্ত্রীর আত্মচরিত, এটি প্রকাশিত হয়। আত্মচরিত কতটা আত্মজীবনীমূলক গ্রন্থ হয়েছে সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, কিন্তু আজকে আমি আত্মচরিত নিয়ে যে কথাগুলো তোমাদের বলবো, সেটা হচ্ছে আত্মচরিতে তার অধ্যায় বিন্যাস কি, তার প্রকাশকাল আমি বললাম, আত্মচরিতকে কিভাবে তিনি সময় অনুযায়ী তার জীবনের পর্বকে তুলে ধরেছেন, সেই বিষয় নিয়ে টুকরো টাকরা আলোচনা করব। বিস্তৃত আলোচনা, বিষয় অনুযায়ী আলোচনা আমরা পরবর্তী ক্লাস থেকে করব। আত্মচরিত এই গ্রন্থটি আমি আগেই বললাম, তার প্রকাশকাল হচ্ছে 1918 খ্রিস্টাব্দ। এই আত্মচরিতমূলক গ্রন্থ, যারা বইটা তোমাদের কাছে রয়েছে যাদের, তারা দেখতে পাবে এখানে মোট 49 পরিচ্ছেদ পর্যন্ত রয়েছে। 49 মানে 19, তাহলে 19টি পরিচ্ছেদ রয়েছে বা অধ্যায় রয়েছে এই আত্মজীবনীমূলক গ্রন্থ আত্মচরিতে, এবং একটি পরিশিষ্ট রয়েছে, যে পরিশিষ্টে তিনি হরানন্দ ভট্টাচার্য, গোলকমণি দেবী, তার মাতুল দ্বারকানাথ, বিদ্যাভূষণ, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার প্রথমা পত্নী প্রসন্নময়ী দেবী, এদের নিয়ে তিনি লিখেছেন। আর একটি সংযোজিত অংশ রয়েছে, যে সংযোজিত অংশটি ইংরেজিতে লেখা, যেটা হচ্ছে ইংল্যান্ডের ডায়েরি। তাহলে আত্মচরিত এই গ্রন্থটির অধ্যায় বিন্যাসটা আমি কি বললাম, যে এতে 19টি পরিচ্ছেদ রয়েছে। এই 19টি পরিচ্ছেদের পর একটি পরিশিষ্ট রয়েছে, যে পরিশিষ্টে তিনি নানা মানুষের কথা তিনি লিখেছেন, তাদের সঙ্গে তার জীবনের যে ওঠাপড়া সেটা নিয়ে তিনি লিখেছেন। আর সংযোজিত একটি অংশ বা সংযোজন বলে যে অংশটি রয়েছে, তাতে তিনি লিখেছেন ইংল্যান্ডের ডায়েরি, যেটি ইংরেজিতে লেখা, তার ইংল্যান্ড যাওয়ার কথা
এবং সেই সম্পর্কিত আলোচনা। আমি এবার আসি তার স্বাভাবিকভাবে, আমি আগেই বলেছি যে আত্মজীবনীমূলক রচনার একটি প্রধান গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কাল পর্বকে মেনে চলা। যথারীতিভাবে পণ্ডিত শিবনাথ শাস্ত্রী প্রথম পরিচ্ছেদে তার জন্ম বংশ পরিচয়, তার তার পৈতৃক নিবাস, তার পিতার পরিচয়, তার মাতার পরিচয়, মাতুলের পরিচয়, এই পরিচয় পর্বটা দিয়ে শেষ করেছেন প্রথম পর্ব বা প্রথম পরিচ্ছেদ। দ্বিতীয় পরিচ্ছেদে তার শৈশব জীবন, তার জন্মের পরবর্তী তার যে বেড়ে ওঠা, সে বেড়ে ওঠার জীবন, সেটা নিয়ে বলেছেন। তৃতীয় পরিচ্ছেদে তিনি তার মাতুল বা মামার সঙ্গে কলকাতায় চলে আসা এবং সেখানে তার শিক্ষা জীবনের সূচনা বলবো না, শিক্ষা জীবনের দ্বিতীয় অধ্যায়, সেটা বর্ণনা করেছেন তিনি। চতুর্থ অধ্যায়ে বা চতুর্থ পরিচ্ছেদে তার বিবাহ, দ্বিতীয়বার বিবাহের কথা এবং তার জীবনে যে রচনাগুলো আসছে, তার এই সময়ের যে লেখালেখিগুলো, সেগুলো নিয়ে তিনি কথা বলেছেন। তারপরে হচ্ছে পরবর্তী পরিচ্ছেদে সমাজ সংস্কার নিয়ে কথা বলেছেন। তারপরের পরিচ্ছেদে তিনি তার ব্রাহ্ম সমাজে প্রবেশ, দীক্ষা গ্রহণ। সপ্তম পরিচ্ছেদে আসছে কেশবচন্দ্রের দলে যোগদান করা এবং ভারত ভ্রমণ, ভারত আশ্রম, এই বিষয়ক আলোচনা। এইভাবে আমি দেখতে পাবো, আমি প্রত্যেকটা পরিচ্ছেদ 19টি পরিচ্ছেদ বলা সম্ভব নয়। আমি যেটা তোমাদের বলবার জন্য এতগুলো পরিচ্ছেদ নিয়ে আলোচনা করলাম বা কথা বললাম, সেটা হচ্ছে দেখবে একটা কাল, একটা সময় প্রবাহকে যেন তিনি ধরে দিয়েছেন তার জীবনের পরতে পরতে। এই যে ধরে দেওয়া, এটি আত্মচরিত্রের একটি বিশেষ দিক হয়ে উঠেছে এই গ্রন্থটিতে। তার শিক্ষা সংস্কার, তার মহৎ জীবনের ওঠাপড়া, ব্রাহ্ম আন্দোলন বা তথা বাংলার নবজাগরণের ওই কালে, ওই সময়ে ধর্মীয় আন্দোলন, তার সঙ্গে যুক্ত হয়ে যাওয়া এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার সংযোগ, কেশবচন্দ্রের সঙ্গে সংযোগ, কেশবচন্দ্রের সঙ্গে তার বিচ্ছেদ, তার বিদেশ ভ্রমণ, এই সমস্তটাই আত্মচরিত গ্রন্থে ফুটে উঠেছে। এবং আমরা আগে বলেছি যে ইংল্যান্ডে যে নারীর সম্মান বিষয়ক যে বিষয়টি তিনি ইংল্যান্ড ভ্রমণে দেখেছেন, তিনি নারী শিক্ষার প্রসারেও বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে তিনি মেয়েদের জন্য নীতিবিদ্যালয় স্থাপন করেছিলেন। তো এই সর্বাঙ্গীন একজন সংস্কারক ব্যক্তিত্ব ফুটে উঠেছে, তার জীবনের কথা ফুটে উঠেছে আমাদের এই আত্মচরিত গ্রন্থে, আমাদের পাঠ্য আত্মচরিত গ্রন্থে। আমরা আত্মচরিত নিয়ে আর বেশি কথা বলবো না, শুধু এটুকু বলে আত্মচরিত নিয়ে 2-4 কথা প্রাথমিক পর্বের আলোচনা শেষ করব। সেটা হচ্ছে এই যে আত্মজীবনীমূলক লেখার যে রস, আত্মজীবনীমূলক লেখা হয়ে ওঠার জন্য যা কিছু প্রয়োজন, সবটাই কিন্তু পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর আত্মচরিত গ্রন্থে মজুত রয়েছে, বিদ্যমান রয়েছে। আমরা পরবর্তী ক্লাসে আত্মচরিতের পর্ব বা তার অধ্যায় বা পরিচ্ছেদ ধরে আলোচনা করব। পাশাপাশি সেই পরিচ্ছেদগুলো থেকে সম্ভাব্য কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়েও তোমাদের কাছে আলোচনা করব। পাশাপাশি তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য যদি কোনো কিছু নোটস লিখে দেওয়ার হয়, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করব। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত।